দর্শক বন্ধুরা, আবারও স্বাগতম। আজকের বিষয় ইউটেরাইন ফাইব্রয়েড। এটা হচ্ছে জরায়ুর একটা টিউমার। যখনই টিউমার কথাটা উচ্চারিত হয় তখনই সবার মনে একটা ভয় হয় যে টিউমার মানে ক্যান্সার। ইউটেরাইন ফাইব্রয়েড হচ্ছে এমন একটা টিউমার যেটা জরায়ু থেকে হয়, খুবই কমন। এরকম নয় যে এটা খুব একটা বিরল ব্যাপার। অনেকেরই এই ফাইব্রয়েডের সঙ্গে অনেক মহিলাদেরই হয়তো এক্সপিরিয়েন্স আছে। অনেকের হয়তো ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড আছে, তারা জানেন না। এবং ভাস্ট মেজরিটি ক্ষেত্রে, মোর দ্যান 99.5% ক্ষেত্রে এটা কিন্তু খারাপ কিছু বা ক্যান্সার নয়। জরায়ুর দেওয়ালের মধ্যে মাসল থাকে, যেরকম মাসল আমাদের হাতে পায়ে পেশি যেগুলোকে বলে তাতে থাকে, সেরকম জরায়ুর দেওয়াল বা ওয়ালের মধ্যে মাসল থাকে। তো সেই মাসলগুলো আমাদের যে বাইরের মাসল মানে হাত পায়ের যে মাসল তার থেকে একটু অন্য ধরনের মাসল। তো এই ফাইব্রয়েড টিউমারটা এই মাসল থেকে বেরোয়, যে কারণে এর একটা পোশাকি বা মেডিকেল নাম আছে যেটাকে মায়োমা বলা হয়। তো আজকের বিষয় যে ইউটেরাইন ফাইব্রয়েড ক্যান ইট হিন্ডার ফার্টিলিটি, তার মানে যে জরায়ুর যে ফাইব্রয়েড সেটা কি বাচ্চা আসার ক্ষেত্রে কোনো বাধা তৈরি করতে পারে? আমি ডক্টর প্রদীপ গোস্বামী, ডিরেক্টর, ফিটোম্যাট ওয়েলনেস, আপনাদের সামনে এই ব্যাপারে কিছু তথ্য রাখব। ফাইব্রয়েড কিভাবে প্রেজেন্ট করতে পারে? ফাইব্রয়েড প্রেজেন্ট করতে পারে পেটে ব্যথা নিয়ে, ফাইব্রয়েড প্রেজেন্ট করতে পারে এক্সেসিভ পিরিয়ড বা ব্লিডিং নিয়ে, ফাইব্রয়েড প্রেজেন্ট করতে পারে ডিসকমফর্ট নিয়ে, তলপেটের একটা ব্যথা ভাব নিয়ে প্রেজেন্ট করতে পারে। আবার অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড ইনসিডেন্টালি ডিটেক্টেড হয়, মানে অন্য কোনো কারণে ইনভেস্টিগেট করতে, আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখা গেল যে ইউটেরাসের মধ্যে এক বা একাধিক টিউমার বা ফাইব্রয়েড আছে। ফার্টিলিটি ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও এরকমই, কিন্তু ইনভেস্টিগেশনের সময় দেখা যায় যে ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড আছে। নাও ফাইব্রয়েড খুব ছোট সাইজ, যেমন একটা ছোলার দানার মতন হতে পারে, আবার ফাইব্রয়েড খুব বড় সাইজ, একটা ফুটবলের মতনও হতে পারে। এর মাঝখানেও ফাইব্রয়েড এক্সিস্ট করতে পারে। ফাইব্রয়েড ইউটেরাসের দেওয়ালের বাইরে থেকে বেরোতে পারে, যেটাকে আমরা সাবসেরাস ফাইব্রয়েড বলি। ফাইব্রয়েড ইউটেরাসের মাসেলের মধ্যে থাকতে পারে, যেটাকে আমরা ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড বলি, অথবা ফাইব্রয়েড জরায়ুর ভেতরের দিকে জরায়ুর ক্যাভিটির মধ্যে থাকতে পারে, যেটাকে আমরা সাব মিউকাস ফাইব্রয়েড বলি। সুতরাং ফাইব্রয়েডের টাইপগুলো যেরকম ভ্যারি করতে পারে, ফাইব্রয়েডের সাইজগুলো সেরকম ভ্যারি করতে পারে। এই পুরো জিনিসটাই কিন্তু সিমটোম্যাটিক ফাইব্রয়েড, মানে যে সমস্ত ফাইব্রয়েড থেকে সিমটম হয় বা কমপ্লিকেশনস হয়, বা যখন আমরা ফার্টিলিটি বা ইনফার্টিলিটির কথা বলছি, বাচ্চা আসার ক্ষেত্রে যে বাধা তৈরি করে, বন্ধ্যাত্বের কারণ হতে পারে, সেগুলো কিন্তু এই দুটো জিনিসের সঙ্গে রিলেটেড। তার মানে ফাইব্রয়েডের লোকেশন এবং ফাইব্রয়েডের সাইজ। সেই জন্য এই ব্যাপারটা দিয়েই আমি প্রথমে শুরু করলাম। এবার বন্ধ্যাত্ব আসার ক্ষেত্রে ফাইব্রয়েডের কি সমস্যা হতে পারে, যেটা আজকের হচ্ছে একটা বিষয়। নর্মালি সাব মিউকাস যে ফাইব্রয়েড থাকে, মানে যেটা জরায়ুর মধ্যে থেকে থাকে, সেটা খুব ছোট হলেও কিন্তু বন্ধ্যাত্ব আসার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। জরায়ুর বাইরে যে ফাইব্রয়েডগুলো থাকে, যেগুলোকে সাবসেরাস ফাইব্রয়েড বলে, সেগুলো কিন্তু ইনফার্টিলিটি বা বাচ্চা আসার ক্ষেত্রে ততটা কিন্তু এফেক্ট করে না। আর মাঝামাঝি যে ফাইব্রয়েডগুলো থাকে, যেগুলো ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড বলে, সেগুলোর রোল ইন ইনফার্টিলিটি অর কজিং ইনফার্টিলিটি ইজ আ লিটল বিট আনসার্টেন, মানে খুব একটা পরিষ্কার নয়। তা সত্ত্বেও মোস্ট লাইকলি এই ধরনের ফাইব্রয়েডও ডিপেন্ডিং অন দ্য সাইজ, মানে সেগুলো কত বড়, বাচ্চা আসার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। সো যখন বাচ্চা আসছে না, অবভিয়াসলি তার অনেক কারণ থাকতে পারে, বাট ব্রডলি স্পিকিং যে জিনিসগুলোকে আমরা অতীব গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করি, তার মধ্যে একটা হচ্ছে মায়ের বয়স যত বাড়ে বাচ্চা আসার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়।
বা অবস্ট্রাকল তৈরি হয়। এছাড়াও ডিমের কোয়ালিটি এবং সংখ্যা, এগ কাউন্ট এবং নাম্বারস, বীর্য বা স্পার্মের কোয়ালিটি এবং নাম্বারস, অ্যাসোসিয়েটেড কন্ডিশনস, তার মধ্যে ফাইব্রয়েড একটা, এছাড়া এন্ডোমেট্রিওসিস থেকে শুরু করে ম্যাটার্নাল মেডিকেল প্রবলেমস, মায়ের বডি ওয়েট লাইক ওবেসিটি, ডায়াবেটিস, অ্যাসোসিয়েটেড আদার মেডিকেল কোমরবিডিটিস, সব কিছু জিনিসই কিন্তু বাচ্চা আসার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। তো যখন আমরা দেখি যে কি কারণে বাচ্চা আসছে না, তখন যেরকম আমরা ডিমের কোয়ালিটি, কোয়ান্টিটি, স্পার্মের কোয়ালিটি, কোয়ান্টিটি, লাইফস্টাইল থেকে শুরু করে ওজন, এগুলো সব, মায়ের বয়স, এগুলো সবগুলোকেই আমরা যখন অ্যাসেস করি, তখন অ্যাসোসিয়েটেড কন্ডিশনসগুলোকেও, যেরকম ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, এগুলোকেও আমরা অ্যাসেস করার চেষ্টা করে থাকতে পারি। যদিও ফাইব্রয়েড অ্যাজ এ সোল কজ, মানে একমাত্র কারণ ইনফার্টিলিটির হয় ইন অ্যাবাউট 2 to 3% কেসে। তার মানে হচ্ছে অনেক কেসে ফাইব্রয়েডের সঙ্গে অন্যান্য কারণও বাচ্চা না আসার জড়িত থাকতে পারে। এবার ফাইব্রয়েড থাকলে কি হতে পারে? দুটো জিনিস হতে পারে, যেরকম পার্টিকুলারলি আমি আগেই বলেছি, সাবমিউকাস ফাইব্রয়েড, যেটা জরায়ুর যে গর্ত বা ইউট্রাইন ক্যাভিটি, সেটাকে ডিস্টর্ট করতে পারে, এক নম্বর, যার ফলে আমাদের ইমপ্ল্যান্টেশন ফেলিয়ার, মানে বাচ্চাটা যখন ভ্রূণটা তৈরি হয়, সেটা যখন জরায়ুর দেয়ালে লাগে, সেই জিনিসটা করতে বাধা তৈরি হতে পারে, যার ফলে মিসক্যারেজ হতে পারে, বা প্রেগনেন্সি চলাকালীনও বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হতে পারে, অলসো বাচ্চা নাও আসতে পারে। এছাড়া ফ্যালোপিয়ান টিউবে ব্লকও বড় ফাইব্রয়েড দিয়ে সম্ভব। তো এই সমস্ত কারণে ফাইব্রয়েড থেকে বাচ্চা না আসতে পারে। এবার ফাইব্রয়েডের সঙ্গে অন্যান্য ফ্যাক্টর যদি জড়িত থাকে, তাহলে ফাইব্রয়েডের ট্রিটমেন্টের সাথে সাথে সেগুলোরও খেয়াল আমাদের নিতে হয়, যাতে ট্রিটমেন্টের সাহায্যে সঠিকভাবে বাচ্চা আসতে পারে। এবার যখন আমরা কোনো ফাইব্রয়েড পাই, সেই ফাইব্রয়েডটার পরিধি এবং তার যে এফেক্ট অন ফার্টিলিটি, সেইটাকে আমাদের কিন্তু খুব ভালোভাবে অ্যাসেস করতে হয়। সেটা করার প্রাইমারি যেটা টুল বা প্রাইমারি যেটা আমরা ইনভেস্টিগেশন ইউজ করি, প্রাথমিক যে ইনভেস্টিগেশন ইউজ করি, সেটা হচ্ছে খুব ভালো একটা আল্ট্রাসোনোগ্রাফি। নর্মালি আমরা 2 ডাইমেনশনাল আল্ট্রাসাউন্ডই কনভেনশনালি করে থাকি। ইউজুয়ালি এই ধরনের আল্ট্রাসোনোগ্রাফি ট্রান্সভ্যাজাইনাল রুটে হয়, বা টিভিএস যাকে বলা হয়, বাট অ্যাট দ্য সেম টাইম খুব বড় ফাইব্রয়েড থাকলে বোথ ট্রান্স অ্যাবডোমিনাল এবং ট্রান্সভ্যাজাইনাল রুটে সেটাকে দেখতে হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এক্ষেত্রে আমাদের করতে হয়, সেটা হচ্ছে ইউজ অফ 3D আল্ট্রাসাউন্ড, 3 ডাইমেনশনাল আল্ট্রাসাউন্ড, যার সাহায্যে আমরা ফাইব্রয়েডের এফেক্ট ইউটেরাসের ওপর, পার্টিকুলারলি ইউটেরাইন ক্যাভিটির ওপর এফেক্ট, এটা আমরা বুঝতে পারি। যদি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট খুব ক্লিয়ার না হয়, তাহলে কখনো কখনো এমআরআই এরও সাহায্য নেওয়া হয় ফাইব্রয়েডের লোকেশন এবং ক্যারেক্টার ডিফাইন করতে। যদি আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে দেখা যায় যে ফাইব্রয়েড জরায়ুর ক্যাভিটিকে এফেক্ট করছে, পার্টিকুলারলি সাবমিউকাস ফাইব্রয়েডের ক্ষেত্রে, তাহলে কিন্তু হিস্টোরোস্কোপি, যেটা হচ্ছে একটা ক্যামেরার সাহায্যে জরায়ুর মধ্যে ঢুকে সেটাকে কনফার্ম করা হয়। এর আগে অবভিয়াসলি একটা জেনারেল অ্যানেস্থেসিয়া বা ঘুম পাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়, এবং যদি দেখা যায় যে এক্ষেত্রে সাসপিশন অনুযায়ী সাবমিউকাস ফাইব্রয়েড জরায়ুর গর্তটাকে এফেক্ট করছে, তাহলে কিন্তু দেন অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট করা হয় হিস্টোরোস্কোপি বা ক্যামেরার সাহায্যেই। বেশিরভাগ ক্ষেত্রে ছোট ফাইব্রয়েড থাকলে সেগুলোকে রিসেট করে দেওয়া হয়। যদি বড় ফাইব্রয়েড থাকে বা ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকে, পার্টিকুলারলি 5 সেন্টিমিটারের ওপর যে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েডগুলো, সেগুলো বোথ হিস্টোরোস্কোপি এবং ল্যাপারোস্কোপি কম্বাইন্ড গাইডেড পদ্ধতিতে করা হয়, এবং বিশেষভাবে কেয়ার নিয়ে, যাতে ইউটেরাসের বিশেষ কোনো ক্ষতি সাধন না হয়, সেই পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রেই এটা মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেটা কিহোল সার্জারিও বলা হয়, তার সাহায্যে ফাইব্রয়েডের ট্রিটমেন্ট করা হয়।
খুব রেয়ারলি যদি ফাইব্রয়েড বা টিউমারের সাইজ খুব বেশি হয়, মানে 10-12 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে কখনো কখনো আমাদের ওপেন সার্জারি বা পেট খুলে যে সার্জারি, কনভেনশনাল সার্জারি, তারও সাহায্য নিতে হতে পারে। মেডিকেল ট্রিটমেন্ট ফাইব্রয়েডের, পার্টিকুলারলি যখন ফার্টিলিটির জন্য আমরা ফাইব্রয়েডকে ট্রিট করছি, there is not much role of medical treatment, মানে ওষুধ, ইঞ্জেকশন, এগুলোর খুব বেশি রোল নেই। সিমটম কমানোর জন্য কখনো কখনো একটু হরমোন ইউজ করা হয়। ফাইব্রয়েডের সিমটম এবং সাইজ কমানোর জন্য বিশেষ কিছু হরমোন ইঞ্জেকশনও কখনো কখনো নেওয়া হয়, যদিও মোস্টলি ইনফার্টিলিটি ক্ষেত্রে ফাইব্রয়েডের ট্রিটমেন্ট, পার্টিকুলারলি ডিপেন্ডিং অন দ্য সাইজ, মেডিকেল ট্রিটমেন্টের রোলটা একটু কম। সার্জারি ছাড়াও আরও দুটো বিশেষ ট্রিটমেন্টের কথা আমি উল্লেখ করতে চাই। একটা হচ্ছে আরএফএ অর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, আর আরেকটা হচ্ছে হিফু, হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড। এই দুটোই হচ্ছে এমন একটা টেকনিক যেটার সাহায্যে এনার্জি ইউজ করে ফাইব্রয়েড বা টিউমারটাকে পুড়িয়ে দেওয়া হয় বা নষ্ট করে দেওয়া হয়। এটাও কিন্তু অনেক ক্ষেত্রেই একটা এফেক্টিভ ট্রিটমেন্ট হতে পারে, পার্টিকুলারলি কিছু ক্রাইটেরিয়া মিট করে। যদি সিলেক্টিভ কেসে এগুলোকে ইউজ করা হয়, তাহলে কিন্তু নন সার্জিক্যাল ওয়েতে বা অপারেশন না করেও কিছু কিছু ক্ষেত্রে ফাইব্রয়েড ট্রিট করা যেতে পারে, এবং এভিডেন্স বলছে অনেক ক্ষেত্রে কিন্তু এর যা রেজাল্ট, সেটা সার্জারির রেজাল্টেরও সমতুল্য বা ইকুয়াল হতে পারে ইন কেয়ারফুলি সিলেক্টেড কেসেস। সুতরাং এই ব্যাপারটাও আমাদের ভাবতে হবে। নন সার্জিক্যালও কিছু কিছু অপশনস আছে যার সাহায্যে আমরা ফাইব্রয়েডকে ট্রিট করতে পারি এবং ইনফার্টিলিটি ক্ষেত্রেও আমরা হেল্প করতে পারি। তো এইতে গেল ফাইব্রয়েড, তার এফেক্ট ফার্টিলিটি বা বাচ্চা আসার ক্ষেত্রে এবং তার পসিবল ট্রিটমেন্টগুলোর কথা। এবার আমি আগেই বলেছি যে ইনফার্টিলিটি যে খালি ফাইব্রয়েডের কারণেই হচ্ছে তা নয়, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কারণগুলো থাকতে পারে। সুতরাং একবার ফাইব্রয়েড ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে যদি সম্ভব হয়, তাহলে কিন্তু নর্মাল প্রেগন্যান্সি আসার চেষ্টাও করা যেতে পারে। কিন্তু এর সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, লাইক ডিম বা স্পার্মের সমস্যা থাকে, ফ্যালোপিয়ান টিউবের সমস্যা থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিপেন্ডিং অন বয়স, যে মহিলার ট্রিটমেন্ট করা হচ্ছে তার বয়স, কতদিন ধরে তার বাচ্চা আসছে না, এই সমস্ত কারণ পর্যালোচনা করে এআরটি বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ থেরাপিরও কিছু কিছু ক্ষেত্রে সাহায্য নিতে হতে পারে। সেরকম ট্রিটমেন্টের মধ্যে আইইউআই, আইভিএফ ইত্যাদিও আমাদের কখনো কখনো কনসিডার করতে হয়। মোদ্দা কথা যে যদি কারোর ফাইব্রয়েড থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা ট্রিটেবল কন্ডিশন। ট্রিটমেন্ট ইউজুয়ালি স্বল্প সার্জারি বা মিনিমালি ইনভেসিভ সার্জারির মাধ্যমে করা হয়। নন সার্জিক্যাল কিছু আধুনিক ট্রিটমেন্ট অপশনসও আছে। ফাইব্রয়েডের অ্যাসেসমেন্টটা প্রপার ওয়েতে করা দরকার, যে এটা কিভাবে ইনফার্টিলিটিকে এফেক্ট করছে বা ফার্টিলিটিকে এফেক্ট করছে, এর সঙ্গে অন্যান্য কোনো কারণ আছে কিনা সেটাও পর্যালোচনা করে ফাইনালি ফাইব্রয়েডের ট্রিটমেন্টের পরে বাচ্চা আনার যে বিভিন্ন অপশনসগুলো আছে সেগুলো কনসিডার করে আমাদের অ্যাকশন নিতে হবে। আশা করব এই আলোচনা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের এই আলোচনার মাধ্যমে আপনারা একটা ওপিনিয়ন পেতে পারেন যে এই ধরনের সমস্যা যদি আপনারা ফেস করেন, তাহলে আপনাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে যখন আপনারা ডাক্তারের কাছে যাবেন। ডাক্তাররা যখন এই অপশনসগুলো আপনাদের বলবেন, তখন হয়তো এই আলোচনার মাধ্যমে যে ইনফরমেশনসগুলো আপনারা পাচ্ছেন সেটা আপনাদের ডিসিশনস নিতে হেল্প করবে। ধন্যবাদ।